হচ্ছে বি জোর ইলেকট্রন সংখ্যার ক্রম। এইটা একটা টাফ কোশ্চেন, দেখে মনে হচ্ছে ইজি, কিন্তু এর মধ্যে ট্রিক্স আছে যে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম। তাহলে দেখি ম্যাঙ্গানিজের হচ্ছে 25, সো আর্গন, এরপর 4s2, আর্গন 4s2, দেন 3d5। সো এখানে দুটো ইলেকট্রন দান করে দিলে 3d5 থাকবে। তাহলে এই বিজোড় ইলেকট্রন সংখ্যার কয়টা আছে এখানে? যেহেতু 3d5, তাহলে বিজোড় ইলেকট্রন সংখ্যা 5টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। বিজোড় ইলেকট্রন সংখ্যা ওর আছে 5টি। আয়রন 2+, আয়রন আয়রন হচ্ছে 26, আর্গন 4s2, তাহলে 20 হচ্ছে, যেহেতু 26 হবে, তাহলে 3d6, এখানে 20 আর এখানে 26টা। কিন্তু আয়রন হচ্ছে 2+, দুটো ইলেকট্রন দান করে দেবে, তাহলে শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন দান করে দিলে থাকবে 3d6। 3d6 হলে ডি অরবিটালে যেটা হচ্ছে কি 5টা অরবিটাল, 3d6, প্রথমে একটা, এরপর দুটো, তারপর 3টা, তারপর 4টা, তারপর 5টা ইলেকট্রন যাওয়ার পর এর পরবর্তীতে এর একটা। এখানে কিন্তু বিজোড় ইলেকট্রন হলো না, এটা কিন্তু জোড় ইলেকট্রন হলো, যুগ্ন হয়ে গেল। অযুগ্ন আছে কয়টা? এখানে আছে কি অযুগ্ন আছে 4টা, 4টি হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা। তাহলে এটার হচ্ছে 5টা বিজোড় ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে 4টা। এবার ক্রোমিয়াম 3+ করি। ক্রোমিয়াম, প্রথমে ক্রোমিয়াম হচ্ছে কি আর্গন 18, 4s2, আর্গন হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে 24, এখানে হচ্ছে কি 20 হয়ে গিয়েছে, আর হচ্ছে কি 4টা থাকবে 3d4, সো 3d4। এরপর আর্গন, এখন ক্রোমিয়াম 3+ বলেছে, তাহলে 4s2 থেকে দুটো চলে যাবে, আর 3d থেকে আরো একটা চলে যাবে, তাহলে 3d3 থাকবে। তাহলে 3d3 থাকলে এখানে 5টা অরবিটালে কয়টা ইলেকট্রন যাবে? একটা, দুটো, 3টা। তাহলে এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3, তাহলে ওর হচ্ছে 3। এই প্রথমটা হচ্ছে কি উত্তর, যে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি। এই প্রশ্ন আসলে চেয়েছে কার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ বিজোড় ইলেকট্রন থাকবে। সো ম্যাঙ্গানিজ 2+ এর থাকবে 5টা, আয়রন 2+ এর থাকবে 4টা, আর ক্রোমিয়াম 3+ এর থাকবে 3টা। আর অন্যগুলো করলে দেখা যাবে এই ক্রমটায় ভুল আছে। তাহলে এই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন হচ্ছে এখানে হবে নিকেল 2+, নিকেল 2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? তাহলে নিকেলের প্রথমে একটু করি। প্রথমে হচ্ছে নিকেলের ইলেকট্রন বিন্যাস করি। নিকেল হচ্ছে মেবি 28, সো আর্গন 4s2, 20 হলো, দেন 3d8। বলছেন নিকেল 2+, তাহলে নিকেলের দুটো ইলেকট্রন চলে যাবে, দুটো ইলেকট্রন যাবে কোথা থেকে? শেষ কক্ষপথ, শেষ কক্ষপথ থেকে হচ্ছে দুটো ইলেকট্রন চলে যাবে। 4s2 থেকে দুটো ইলেকট্রন চলে গেলে থাকবে কি 3d8। তো জিজ্ঞেস হয়েছে আয়নে কয়টি অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? ডি অরবিটালটা যদি আঁকি, বড় করে আঁকি, যে ডি অরবিটাল 5টা অরবিটাল, 1, 2, 3, 4, 5, যেহেতু 8টা, প্রথমে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি ইলেকট্রন প্রথমে অযুগ্মভাবে প্রবেশ করবে, এর পরবর্তীতে 1টি, 2টি, 3টি। তাহলে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি হচ্ছে? 2টি। এই দুটো হচ্ছে বেজোড় অবস্থায় আছে, এখানে হচ্ছে কি জোড় পূর্ণ হয়নি। অপশন হচ্ছে ডি। PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? ফসফোনিয়াম আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? আমরা প্রথমে দেখি এই ফসফরাসের হচ্ছে কি 15টি প্রোটন, তাহলে হচ্ছে 15টা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের হচ্ছে কি 4টা হাইড্রোজেন, প্রত্যেকটা হচ্ছে একটা করে প্রোটন থাকার কারণে একটা করে ইলেকট্রন আছে, তাহলে 4টা ইলেকট্রন আছে। টোটাল হচ্ছে কি 14 আর 15 আর 4, 19টা ইলেকট্রন থাকার কথা। এর পরবর্তীতে দেখছি কি একটা ক্যাটায়ন, তার মানে কি একটা ইলেকট্রন সে দান করে দিবে।
একটা ইলেকট্রন দান করে দিলে তার থাকবে কি 18টি ইলেকট্রন বিদ্যমান। অপশন হবে সি। আচ্ছা, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? বিজন ইলেকট্রনযুক্ত সব অবস্থান্তর ধাতুর আয়ন, যেমন টাইটানিয়াম 3+, ভ্যানাডিয়াম 3+, ক্রোমিয়াম 3+, ম্যাঙ্গানিজ 2+, আয়রন 2+, আয়রন 3+, কোবাল্ট 2+, নিকেল 2+, কপার 2+, ইত্যাদি হলো প্যারাম্যাগনেটিক বা প্যারাচুম্বকীয়। ডি ব্লকের মৌলসমূহ হচ্ছে প্যারাম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিক গুলো একটু লিখে ফেলি। তাহলে প্যারাম্যাগনেটিক হচ্ছে টাইটানিয়াম 3+, ভ্যানাডিয়াম 3+, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন 2+, 3+, কোবাল্ট 2+, নিকেল 2+, কপার 2+। এখানে এই অপশন বিতে কপার পাচ্ছে, তাহলে এই কপার হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর যদি শুধু কপার প্লাস হয়, এই কপার প্লাস কিন্তু ডায়াম্যাগনেটিক, এটা কিন্তু প্যারাম্যাগনেটিক না। কপার 2+, তারপর জিঙ্ক 2+, তারপর টাইটানিয়াম 4+, আর হচ্ছে স্ক্যান্ডেনিয়াম 3+, এইগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। আচ্ছা, নিচের কোনটি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণমান? ম্যাঙ্গানিজ 25, আর্গন 4:3D5। এই প্রথম এইটুকু হচ্ছে 420 আর এটা হচ্ছে 5। বলছে কোনটি অস্থিতিশীল জারণমান। আমরা দেখি, আমরা যদি 4:2 থেকে দুটো ইলেকট্রন দান করে দিই তাহলে কি 2+ হতে পারে, এটাও কি একটা স্থিতিশীল। এর পরবর্তীতে চাইলে 4:2 থেকে দুটো দান করা যায়, আর 3D থেকে হচ্ছে গিয়ে দুটো দান করা, 3D5 থেকে হচ্ছে দুটো দান করা হয় মাঝে মধ্যে, তখন 4+ হতে পারে। তারপর এখানে আছে দুটো, এখানে আছে 5টা, টোটাল মিলে 7টা, 7টাই দান করে দিতে পারে। তো অ্যাকচুয়ালি 2 আর 7 তো খুবই কমন, 4টাও হয় মাঝে মধ্যে। 3+টা হচ্ছে 3+ করতে গেলে 4:2 থেকে দুটো চলে যাবে, আর এই 3D5-এ 5টা অযুগ্ম ইলেকট্রন ছিল। পাঁচটা 5টা অরবিটাল থেকে 5টা ইলেকট্রন ছিল। শুধু যেকোনো এখান থেকে দুটো দান করলো, আর অরবিটাল এই অরবিটাল থেকে যেকোনো একটা দান করে দিলে তখন এখানে থাকবে কয়টা, 4টা, তাহলে এই একটা ঘর ফাঁকা থেকে যাবে। এইটা করলে তখন জারণ সংখ্যা হবে কত, 3+। সো 4:2 থেকে দুটো, আর ডি অরবিটাল যেকোনো একটা যদি বাদ দিই তাহলে হবে 3+। তখন কি এই একটা অরবিটাল ফাঁকা থেকে যাবে। তো ওই সময় কি 4টা অরবিটাল 4টা করে ইলেকট্রন পাচ্ছে, শুধু একটা পাবে না। তখন কি, তখন তার স্থিতিশীল হওয়া সম্ভব হয় না। এই কারণে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে সাধারণত ম্যাঙ্গানিজ 3+, এটা হচ্ছে কি অস্থিতিশীল জারণ। তাহলে 3+টা হচ্ছে কি অস্থিতিশীল। উত্তর হবে মেইনলি হচ্ছে কি ডিটা, যে কোনটি অস্থিতিশীল জারণমান। ম্যাঙ্গানিজ 3+ হচ্ছে অস্থিতিশীল।
এই প্রশ্নটা কি, যে কোবাল্ট, অ্যামোনিয়া, ক্লোরিন আর ক্লোরিন, এই যৌগে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত? তো সন্নিবেশ সংখ্যা এখানে দেখছি অ্যামোনিয়ার এখানে আছে 4টা অ্যামোনিয়া, আর ক্লোরিন 2টো, 4 আর 2 6, তাহলে সন্নিবেশ সংখ্যা কয়টা হবে? 6টি। আচ্ছা, এই প্রশ্ন করেছে যে ক্রোমিয়াম, তারপরে H2O, ক্লোরিন, ব্রোমিন, এই যৌগে এটা হবে হচ্ছে, এই যৌগে ক্রোমিয়াম এর জারণ মান কত? এটা হচ্ছে প্রশ্ন করছে যে ক্রোমিয়ামের জারণ মান কত। তাহলে আমরা জানি কি, যে কোনো একটা মৌলের যৌগের যদি আমরা জারণ সংখ্যা বের করতে চাই, যার জারণ সংখ্যা বের করতে চাই তার মানটা ধরবো হচ্ছে কি এক্স, তারটা হচ্ছে জানি না, প্লাস এখানে এই পানি তো মুক্তমূলক, এর তো কোনো হচ্ছে গিয়ে জারণ সংখ্যা নেই, তাহলে জারণ সংখ্যা 0 ইন্টু কয়টা আছে, 4টা, 0 × 4, প্লাস এরপর ক্লোরিনের জারণ সংখ্যা কত হয়, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, এখন ক্লোরিন আছে কয়টা, 2টো। এর পরবর্তীতে আরো যোগ হবে কত, ব্রোমিনের জারণ সংখ্যা কত, -1, যেহেতু ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন আয়ন সবাই হচ্ছে গিয়ে হ্যালোজেন, ওর -1। এরপর টোটাল যৌগের জারণ সংখ্যা কত হবে, সবসময় 0। তাহলে এটাকে করি, এখানে আরেকবার লিখে নিচে লিখছি যে এক্স, 4 × 0, টোটালটা 0, এটা তো লেখা লাগছে না, 2 × -1, তাহলে -2, দেন প্লাসে মাইনাসে -1 ইজ ইকুয়াল টু 0, দেন x ইজ ইকুয়াল টু -2 -1 ইজ ইকুয়াল টু -3, so -3 ইজ ইকুয়াল টু 0, দেন x ইজ ইকুয়াল টু 3। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, +3, যেহেতু প্লাস এসেছে তাহলে +3, মাইনাস আসলে -3 হবে। এই কপার, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম 2+ হচ্ছে একটা যৌগমূলক। তো বলেছে এর মধ্যে, এই যে কপার, এই কপার এবং এই যে অ্যামোনিয়া, এর মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান, এটা হচ্ছে প্রশ্ন করেছে। তো দেখেন এই কপার এই আর অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার তো জারণ সংখ্যা এখানে মানে কোনো যৌগমূলক বা +2 -1 প্লাস মাইনাস এমন কিছু নেই। অ্যামোনিয়া কি একটা মুক্তমূলক, সো অ্যামোনিয়া NH3, সো NH3 তো তেমন জারণ সংখ্যা নেই, যেহেতু এর জারণ সংখ্যা নেই, তাহলে যদি জারণ সংখ্যা থাকতো তাহলে এক হয় হচ্ছে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করতে পারতো, অথবা কি ইলেকট্রন দান গ্রহণের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করতে পারতো, কিন্তু যেহেতু এর কোনো ইলেকট্রন আদান প্রদান করছে না, তাহলে এটা এখন কি অবস্থায় আছে, এখন হচ্ছে কি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এটা হচ্ছে গিয়ে যৌগমূলক হয়ে আছে। তাহলে কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান, সন্নিবেশ বন্ধন বিদ্যমান। আচ্ছা, এইটা হবে আসলে, এইটা এখানে হচ্ছে কি টাইপিং মিস্টেক করেছে। আয়নের কেন্দ্রীয় পরমাণুর কি ধরনের সংকরণ, মানে এই কেন্দ্রীয় পরমাণু আয়নের সংকরণ কিরূপ, তো এটা হবে হচ্ছে D2sp3, D2sp3।
আচ্ছা, নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? রঙিন যৌগ গঠন করে ডি অরবিটালের ডি1 থেকে শেষ কক্ষপথে ডি1 থেকে ডি9 বা অপূর্ণ অসম্পূর্ণ অরবিটাল যদি থাকে তাহলে হচ্ছে ওইগুলো রঙিন যৌগ গঠন করে। যেখানে হবে এটা উত্তর হবে হচ্ছে নিকেল। নিকেল 2+ এর হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসে ডি1 থেকে ডি9 পর্যন্ত ইলেকট্রন থাকে, এই জন্য হচ্ছে কি এটা রঙিন যৌগ গঠন করতে পারে। কোনটি রঙিন যৌগ? কোবাল্ট ক্লোরাইড। কোবাল্ট হচ্ছে কি একটি ডি ব্লক ভুক্ত মৌল। আর কোবাল্ট যেহেতু হচ্ছে কি দুটো ইলেকট্রন দান করেছে ও শেষ কক্ষপথে ডি1 থেকে ডি9 পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে, এই জন্য হচ্ছে কি এটা রঙিন যৌগ। কোন ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? স্ক্যান্ডেনিয়ামের ক্ষেত্রে। আমরা জানি যে স্ক্যান্ডেনিয়ামের ইলেকট্রন বিন্যাসে স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, প্রথমে হচ্ছে আর্গন 18, এরপর 4s2, এরপর 3d1। তাহলে এই প্রথম ডি অরবিটাল ইলেকট্রন পড়লো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। এই স্ক্যান্ডিয়ামের আগে ছিল ক্যালসিয়াম, কিন্তু ক্যালসিয়ামের কিন্তু 4s2 হয়ে হচ্ছে ইলেকট্রন শেষ হয়ে যায়, তখন কিন্তু আর ডি অরবিটাল পায় না। তো এই স্ক্যান্ডিয়াম হচ্ছে কি প্রথম ডি ব্লকভুক্ত মৌল। আর অন্যটা যে পটাশিয়াম হচ্ছে 19, 19 হলে তো 4s1 হচ্ছে ইলেকট্রন শেষ হয়ে যাবে। ক্যালসিয়াম হচ্ছে 20, 4s2 হচ্ছে ইলেকট্রন শেষ হয়ে যাবে। আর আর্গন হচ্ছে 18, এটা তো আর 4s2ও যাচ্ছে না, 3d পর্যন্তও যাবে না। স্ক্যান্ডিয়াম হচ্ছে প্রথম ডি ব্লক ভুক্ত মৌল, যার হচ্ছে যোজন স্তর হচ্ছে 4s2 3d1 থাকে। নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে? আমরা একটু দেখি, এই যে ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9, আর একটা সে গ্রহণ করেছে, তাহলে হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা 10। এখানে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে কি 8টা ইলেকট্রন থাকে, সে আরো দুটো গ্রহণ করেছে, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। নাইট্রেট হচ্ছে কি 7টা ইলেকট্রন থেকে সে আরো 3টা গ্রহণ করেছে, তাহলে তারও আছে 10টা ইলেকট্রন। আর সোডিয়াম হচ্ছে 11টা ইলেকট্রন থাকার কথা, সে একটা ইলেকট্রন দান করে দিয়েছে, তাহলে তারও আছে 10। তাহলে কি আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রন সম্পন্ন। যদি সম ইলেকট্রন সম্পন্ন পরমাণুগুলো থাকে তার মধ্যে আকারের ক্ষেত্রে ক্যাটায়নের আকার হবে সবচেয়ে ছোট। যে ক্যাটায়নের চার্জ যত বেশি সে সবচেয়ে ছোট। আর যে অ্যানায়নের আকার যে অ্যানায়নের আকার বা চার্জ সবচেয়ে বেশি সেটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে ক্যাটায়নের আকার হচ্ছে সবচেয়ে ছোট আর অ্যানায়নের আকার সবচেয়ে বড়। তার মধ্যে যে ক্যাটায়নের চার্জ যত বেশি সে সবচেয়ে বেশি ছোট, আর যে ক্যাটায়নের অ্যানায়নের চার্জ যত বেশি সেটা হবে সবচেয়ে বড়। সেই হিসাবে এখানে ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট হবে, তাহলে সোডিয়াম আয়নটা হবে সবচেয়ে ছোট। এর পরবর্তীতে অ্যানায়ন, অ্যানায়ন যে অ্যানায়নের চার্জ যত বেশি হবে সেটা হবে সবচেয়ে বড়। তাহলে ফ্লোরিন মাইনাস হচ্ছে তার সোডিয়ামের থেকে একটু বড়, তার থেকে একটু বড় হবে অক্সিজেন 2 মাইনাস, আর তার থেকে সবচেয়ে বড় হবে নাইট্রোজেন 3 মাইনাস। তাহলে প্রশ্ন করেছে কোন আয়নের আকার সবচেয়ে ছোট? ক্যাটায়নের আকার হচ্ছে কি সবচেয়ে ছোট হবে যদি আইসো ইলেকট্রনিক হয় বা সম ইলেকট্রন সম্পন্ন হয় সবাই। কোনটির আকার সবচেয়ে ছোট? এই সোডিয়াম প্লাস 1 ইলেকট্রন দান করে দিলে তার হচ্ছে 10টা ইলেকট্রন থাকবে। ম্যাগনেসিয়ামের ছিল হচ্ছে কি 12টা ইলেকট্রন, সে দুটো দান করে দিলে তারও 10টা। বেরিলিয়ামের ছিল হচ্ছে কি 4টা, সে দুটো দান করে দিলে তার থাকবে হচ্ছে দুটো ইলেকট্রন। ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামের হচ্ছে গিয়ে 20টা ইলেকট্রন থাকে, সে দুটো দান করে দিলে 18টা ইলেকট্রন। আচ্ছা, কক্ষপথ দেখি। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2তেই হচ্ছে তার ইলেকট্রন শেষ, তাহলে তার হচ্ছে কি শুধু একটা কক্ষপথ। সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তাদের তো অবশ্যই একটা কক্ষপথের পরেও আরো কক্ষপথ আছে। তো এই সোডিয়াম ম্যাগনেসিয়াম আর পরবর্তীতে ক্যালসিয়ামের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এর পরবর্তীতে আরো একটা তৃতীয় কক্ষপথ থাকবে। তাহলে সবচেয়ে ছোট কি যার শুধু একটা কক্ষপথ, বা এই বেরিলিয়াম 2+। তা বেরিলিয়াম হচ্ছে গিয়ে আকার দিক থেকে সবচেয়ে ছোট, কারণ তার শুধু একটা মাত্র হচ্ছে কক্ষপথ আছে। আচ্ছা, আয়ন বা পরমাণুর আকারের সঠিক ক্রম কোনটি? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। এখন এরা কি একই পর্যায়ের মৌল? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা তিনজনই একই পর্যায়ের মৌল। আর একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে ক্রমান্বয়ে ছোট হতে থাকে যদি একই পর্যায়ে থাকে। তাহলে সবচেয়ে বড় সোডিয়াম, অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়ামটা বড়, আর অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোট। কিন্তু এখানে দিয়েছে কি অ্যালুমিনিয়াম সবচেয়ে বড়, ম্যাগনেসিয়াম তার থেকে ছোট, তাহলে এই ক্রমটা ভুল। এটা কি দিয়েছে? সোডিয়াম, নিয়ন, ফ্লোরিন। তাহলে ভালো করে আঁকি। ফ্লোরিন, নিয়ন। কিন্তু এটা যদি দেখতে ফ্লোরিন, নিয়ন আর সোডিয়ামের ক্ষেত্রে
ফ্লোরিনের কিন্তু হচ্ছে দুটো শক্তি স্তর, নিয়নেরও দুটো শক্তি স্তর, কিন্তু সোডিয়ামের কিন্তু তিনটে শক্তি স্তর। তাহলে সোডিয়াম হবে সবচেয়ে বড়, ঠিক আছে, সবচেয়ে বড়। আর নিয়ন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিন হচ্ছে সর্ববামে অবস্থিত। ওরা যেহেতু দুইজনই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়ের মৌল ফ্লোরিন আর নিয়ন, তার মধ্যে ফ্লোরিন থেকে নিয়ন আরো বেশি ডানে অবস্থিত। তাহলে নিয়ন হবে ছোট, নিয়ন হবে ছোট, আর ফ্লোরিন হবে বড়। আর এই ফ্লোরিনের থেকেও বড় হবে কি সোডিয়াম, অথবা ওদের মতো করলে সোডিয়ামটা হবে সবচেয়ে আগে, এর পরবর্তীতে হবে হচ্ছে ফ্লোরিন, এর পরবর্তীতে হবে নিয়ন, নিয়ন হবে সবচেয়ে ছোট, কিন্তু এখানে নিয়ন দিয়েছে মাঝে, তাহলে অপশন বিও ভুল। এখানে সোডিয়াম প্লাস তাহলে 10টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 2 প্লাস 10টা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3 প্লাস 10টা ইলেকট্রন। সো এরা হচ্ছে কি আইসোইলেকট্রনিক বা সম ইলেকট্রন বিশিষ্ট, কিন্তু এক্ষেত্রেও দেখতে হবে কি সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম 3 প্লাস। সো এগুলো হচ্ছে কি ক্যাটন, ক্যাটনের ক্ষেত্রে যার চার্জ সবচেয়ে বেশি সে হবে সবচেয়ে ছোট, তাহলে অ্যালুমিনিয়াম হবে হচ্ছে সবচেয়ে ছোট। তারপর চার্জ ম্যাগনেসিয়াম 2 প্লাসের হচ্ছে গিয়ে এর থেকে একটু বেশি, সো ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে একটু বড়। আর যার সবচেয়ে কম হচ্ছে কি সোডিয়ামের, তাহলে সোডিয়াম হবে সবার বড়। কিন্তু এখানে হচ্ছে কি এই চিহ্নগুলো উল্টা দিয়েছে, তাহলে সিও ভুল। আর ডিতে দেখি, এটা ওই আইসোইলেকট্রনিক সম ইলেকট্রনিক, এটা হয়তো ঠিক করেছে যে সোডিয়ামটাকে সবচেয়ে বড় দিয়েছে। তো এখানে সবাই কি ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন হলে কি ক্যাটায়নের ক্ষেত্রে যার চার্জ সবচেয়ে বেশি সে হবে সবচেয়ে ছোট, ওর চার্জ সবচেয়ে বেশি ও সবচেয়ে ছোট, তার থেকে বড় ও, তার থেকে বড় ও। তাহলে এই ডিটা হচ্ছে ঠিক আছে, অপশন ডি।